সমুদ্র অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি বললেন প্রধান উপদেষ্টা। পানি সম্পদ সুষ্ঠু ব্যবহারে বন্ধু দেশের সঙ্গে আলোচনা। আওয়ামী দোসরদের পোলিং এজেন্ট করলে নির্বাচন সুষ্ঠু হবে না বললেন রিজভী। পিআর পদ্ধতি দাবির উদ্দেশ্য ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। ডাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস, শিবিরের অর্থ প্যানেল ঘোষণা। বিকেলে আসছে ছাত্রদল। ডাকসু নির্বাচনের ফর্ম বিক্রি শুরু। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চলছে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ। জঙ্গি সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ ভ্যান কাভার্ড ভ্যানের সংঘর্ষ, 5 জনের প্রাণহানি, আহত অন্তত 2, শোকাহত পরিবার ও স্বজনরা। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার পুতিন জেলেনস্কি ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠক। হবে না ন্যাটোতে যোগ দেয়া কিংবা ক্রিমির। এবং অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাইয়ের আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। রাতে বাহরাইনের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা, কিন্তু তা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 তুলে দেন প্রধান উপদেষ্টা। এরাই নাহিদের প্রতিবেদন। অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশভরি প্রতিপাদ্যে সোমবার থেকে রোববার জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি। এতে দেশের মৎস্য খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য আইন, প্রোটেকশন এন্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী 2025-এ নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। প্রধান উপদেষ্টা জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জানান, সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় কাজ করছে সরকার। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হওয়ার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেয়া হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষ শিক্ষক কর্মচারীদের কাজে লাগাতে হবে। আর বর্তমান বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য উপযোগী নয় বলেও মন্তব্য করেন রিজভী। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন নীলফামারী জেলার নবগঠিত কমিটির সদস্য ও নেতাকর্মীরা। তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী দোসর প্রশাসনের লোকজন আর শিক্ষকদের পোলিং এজেন্ট করলে সুষ্ঠু নির্বাচন হবে না। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করে রিজভী বলেন, পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। এরপরও এমন দাবি সন্দেহজনক। যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায়
যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। প্রশ্নের জবাবে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিতের আশাবাদ জানান তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। পদ্ধতি নয়। ধন্যবাদ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় পর্যবেক্ষণে আপিল বিভাগ বলে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে এই 85 জনকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে 2007 সালের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করে তত্ত্বাবধায়ক সরকার। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি আলাদা রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ গেল 25 ফেব্রুয়ারি তাদের চাকরি ফেরতের এই রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। শেষ সময়ে মনোনয়নপত্র সংগ্রহে ভিড় করছেন প্রার্থীরা। সোমবার দুপুরে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্র শিবির। এ সময় সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন তারা। তবে এখনও ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন শাহাদাত নিশাত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিন আজ। বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সময়সীমা নির্ধারিত থাকায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রয়েছে। এবারের ডাকসু নির্বাচনে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের। আমরা আশা রাখবো শিক্ষার্থীরা এমন ব্যক্তিকেই ভোট দিবেন যিনি স্বচ্ছ, ক্লিন ইমেজের এবং শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সবসময় সজাগ থাকবে, সচেতন থাকবে। যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ধরনের কেলেঙ্কারির অভিযোগ নাই, এই সমস্ত স্বচ্ছ এবং ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসের, তাদেরকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করব। দুপুরে পূর্ণ প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের নেতারা বলছেন, দলমতের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবে সংগঠনটি। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। আমরা নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। মনোনয়ন সংগ্রহ করবে ছাত্রদল, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তবে এখন পর্যন্ত মাত্র একটি সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। সকাল 11:30 পর্যন্ত কাউকেই মনোনয়ন সংগ্রহ বা জমা দিতে দেখা যায়নি। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার দেখানো হয়েছে 11,919 জন। দর্শক, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন এই পর্যন্ত আসলে কতজন মনোনয়নপত্র বিক্রি হলো, কতগুলো মনোনয়নপত্র বিক্রি হলো, সেই সাথে নির্বাচন ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? স্নেহা, সকাল থেকে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং ডাকসু নির্বাচন 3 দশক পরে হওয়াতে কিন্তু সকল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তবে সকালের দিকে কিছুটা শিক্ষার্থী বা প্রার্থী যারা রয়েছে তারা এই যে যেখান থেকে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে যে ভবনে, সেই ভবনে কিন্তু তাদের উপস্থিতিটি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিড়টি কিন্তু বাড়তে থাকে। এখন পর্যন্ত অনেক প্রার্থী এখানে এসেছেন। কিছু জটিলতা রয়েছে, যেমন অনেক প্রার্থী
এখানে এসে তাদের যে ভোটার তালিকার বিষয়ে কিছু জটিলতার কারণে অনেকেই ফর্মটি সংগ্রহ করতে পারেননি। তবে কিছুক্ষণ আগে আমাদেরকে যেমনটি জানিয়েছে নির্বাচন কমিশন যে এখন পর্যন্ত তারা 3 জনের মনোনয়নপত্র 3 জন তাদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং যারা সংগ্রহ করেছেন তারা খুব সুশৃঙ্খল ভাবে সংগ্রহ করেছেন বলে কিন্তু সেই প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা যে এখনকার পরিস্থিতিটি একটু দেখাই যে নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদের ভেতরের চিত্রটি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সেখানকার কিন্তু যারা নির্বাচন কমিশনার তারা কিন্তু এখানে রয়েছেন সকাল থেকেই এবং এখন পর্যন্ত 3 জনকে আমরা 3 জনকে দেখেছি যে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা এখানে যারা নির্বাচন কমিশন রয়েছেন তাদের সাথেও আমরা দেখা করে কথা বলার চেষ্টা করবো এবং দেখেছি যে এখানে কিন্তু সেই ব্যর্থতাটি কিন্তু দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র আরো একটি মনোনয়নপত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সংগ্রহ করার জন্য কিন্তু লেখার কাজ চলছে। আমরা একটু নির্বাচন কমিশনের কাছে একটু যেতে চাই এখন পর্যন্ত কতজন এখান থেকে সংগ্রহ করেছে এবং এখন পরিস্থিতি কেমন? ধন্যবাদ। আমাদের এ পর্যন্ত জাকসুর 4টি ফর্ম সংগ্রহ করেছে এবং মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সেটি আমরা 4টার দিকে টোটাল ব্রিফ করে জানাতে পারবো কতগুলি গেল। আশা করছি তারা চিন্তা করছে এবং এই দুপুরের পর থেকেই হয়তোবা সংখ্যাটা বাড়বে এবং যেহেতু আমাদের আগামীকালও প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা এবং যারা মনোনয়ন জমা দিবেন এবং গ্রহণ করবেন তাদের একটা উপস্থিতি সংখ্যা আমরা দেখতে পাবো, দৃশ্যমান হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে নির্বাচন কমিশন বলছে যে এখনো পর্যন্ত 4 জনের মনোনয়ন কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং এছাড়াও কিন্তু হলে যেহেতু এর বাহিরেও কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ ব্যতীতও কিন্তু আরো 21টি হল রয়েছে যেসব হল থেকেও কিন্তু প্রার্থীরা যারা হল সংসদের প্রার্থী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে কিন্তু মনোনয়ন গুলোকে কিন্তু সংগ্রহ করছেন। এখন পর্যন্ত কিন্তু এখানে উৎসবের আমেজই বিরাজ করছে এবং নির্বাচন কমিশন বলছে যে সব মিলে কিন্তু সুন্দর একটি নির্বাচনী তারা কিন্তু উপহার দিতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে স্নেহা সাভার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির সর্বশেষ তথ্য। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সোমবার আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আশুলিয়ায় লাশ পোড়ানোর শহীদ আসাবুরের বাবা ইরামা জাজেদ জাকি ও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল সাক্ষ্য দিচ্ছেন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গেল 10 জুলাই শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাচোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না। সাবরিনা মজুমদারের রিপোর্টে জানাচ্ছেন মাকতুরা মিতি। 2016 সালের অক্টোবরে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে গাজীপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় এই 7 জনকে। এ সময় 830 রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসি সহ আইন শৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন বলছে বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সে সময়ের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে
বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তা বৃন্দকে এখানে আসামি করে। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। কোর্ট বলেছেন সে যে দলেরই হোক, যে পক্ষেরই হোক, আইন তার গতিতে চলবে এবং ইন্সপেক্টর সাহেবকে বলেছেন যে উনি যেন ওনার প্রফেশনালিজম দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করে ট্রাইব্যুনাল সকল রকম সহায়তা ওনাকে দিবেন। এই ক্ষেত্রে এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5 দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন আরো 3 জন। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জুলাই আন্দোলনে রাজধানীর আজিমপুরে আশরাফুল ফাহিম নামে একজনকে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে আদালত। এছাড়া প্রহসনের নির্বাচনের অভিযোগে করা শেরেবাংলা থানা মামলায় সাবেক ইসি সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। সকালে আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি আন্দোলন দমনের নামে আজিমপুর এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার নির্দেশ দেন। অন্যদিকে সাবেক নির্বাচন সচিব হেলাল উদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখতে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ আনা হয়। এই মামলার 2 জন আসামিকে সোনারেশ দেখান। একজন হচ্ছেন সাবেক সিনিয়র নির্বাচন কমিশন সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ, আর একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব জাহাঙ্গীর আলম। লালবাগ থানার একটা হত্যা মামলা এবং লালবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় আওয়ামী লীগের সরকারের প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ক্যাম্পাসের বর্তমান চিত্র কেমন দেখছেন, সেই সাথে ছাত্রদল কখন মনোনয়নপত্র সংগ্রহে আসবে বলে আপনি জানতে পেরেছেন? স্নেহা, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি এবং আজকে সংগ্রহ করার। তো ইতিমধ্যে বেশ কয়েকটি বড় ছাত্র সংগঠন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং প্রথমে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং তারা একটি সম্মিলিত জোটের কথা বলছে এবং একটি এক্সক্লুসিভ প্যানেলের কথা তারা যে বলছে, যাতে কারণ তারা বলছেন যে এই জুলাই অভ্যুত্থানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হিসাবে তার চোখ হারিয়েছিল এবং তাকে তাদের প্যানেলে রাখা হয়েছে এবং আরেকজন শিক্ষার্থী যিনি চাকমা সম্প্রদায় তাকেও এই প্যানেলে রাখা হয়েছে। অর্থাৎ ছাত্র শিবির বলছে যে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় তারা এই নির্বাচনটি করতে চান না, তারা সাধারণ শিক্ষার্থীদের সকল প্রত্যাশা এবং দাবি পূরণে কাজ করতে চান, যার কারণে সবাইকে নিয়ে আসলে তারা একটি ইনক্লুসিভ জোটের কথা বলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরপরে আসলে আরো বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেলে শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং ভিপি নুরের রাজনৈতিক যে ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তারাও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিছুক্ষণ আগে। তবে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। আজকে আপনারা জেনে থাকবেন যে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ছাত্রদল কিন্তু হয়তো আসলে কিছুক্ষণের মধ্যে এসে এখানে উপস্থিত হবে এবং তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবে। তবে সকাল থেকে আসলে সার্বিক যেই পরিসংখ্যান সেটি হচ্ছে এখন পর্যন্ত 137 জন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনী ফর্ম এটি তারা সংগ্রহ করেছেন এবং আগামীকালকে এটি জমা দেওয়ার শেষ দিন এবং ভিতরে আসলে এটি ব্যস্ত সময় পার করছেন এখানকার নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন তাদের রুমে আসলে সকাল থেকে আমরা ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং বড় রাজনৈতিক ছাত্র
সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন এবং তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তো স্নেহা, আমরা এই মুহূর্তে আসলে আরো বেশ কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠন অপেক্ষায় রয়েছে এবং বিকেল 4টার মধ্যে এই মনোনয়নপত্র আজকে সংগ্রহ করতে হবে। তো আমার কাছে ডাকসুর নির্বাচনের সর্বশেষ খবর এই ছিল। সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার টানেল ও হাইব্রিড হফম্যান কিং ব্যতীত সব ধরনের ইটভাটার ইট পোড়ানো সহ প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো, নতুন করে বায়ু দূষণকারী শিল্প কারখানা অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পল্টন থানার নাশকতার মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আলাদা কয়েকটি ধারায় বাবুলের 4 বছর কারাদণ্ড হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে শাহিদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায় বিচার পাওয়ার আশা জানান তিনি। কেরানীগঞ্জে রকিবুল সর্দার হত্যা মামলায় সৎ পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে তথ্য জানায় র্যাব 10 অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, কেরানীগঞ্জে মায়ের সাথে থাকতেন ভিকটিম রকিবুল সর্দার, কিন্তু তার মায়ের সাবেক স্বামী আজহারুল সর্দার প্রতিশোধ নেওয়ার জন্য রকিবুলকে অপহরণ করে, কিন্তু তার মা সংসার করতে রাজি না হওয়ায় রকিবকে হত্যা করা হয়। অন্যদিকে ফরিদপুরের বিলে বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়ে র্যাব অধিনায়ক জানান, সমকামিতায় জড়িয়ে ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরের হাতে প্রাণ দেন রেদওয়ান। আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি। অর্থাৎ এই যে দুইটা চাঞ্চল্যকর ঘটনা, আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক, আর রিদওয়ান হত্যা, এই দুইটা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামিদ্বয়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 5 জন আর গুরুতর আহত হয় কমপক্ষে 2 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত পরিবার। সহকর্মী আজিজা হক পায়েলের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। সোমবার ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নগরীর ফিশারিঘাটে যাচ্ছিল। সিটিগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 2 জন। সীতাকুণ্ড থেকে পিকআপটা মাছ ব্যাপারী গুলাকে নিয়ে আসতেছিল, ঠিক আছে। ওই গ্রাম সিএনজি কতগুলো গাড়ি চলা অবৈধভাবে, ওগুলার কারণে এই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটা এই ম্যাংরা গ্রুপের পাশে কভার ভ্যান গুলো যেগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে 5 জন লোক সাথে সাথে উইন্ডেড। যারা যেগুলো ছিল ওগুলো পুলিশে আর ফায়ার দিয়ে নিয়ে গেছে। 5 তারিখ তো আসার মুহূর্তে দেখলাম যে এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। এটা আসলে নতুন কিছু নয়, এখানে এই ধরনের ঘটনা আরো হয়ে থাকে। আজকেও আরো একটু আগেও এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তবে এই জায়গায় আজকে ডেথ হয়েছে কারণে হয়তো আপনারা জানতে পারছেন। নিহত হলেন আকাশ দাস, অজিত দাস, রনি দাস, জুয়েল দাস ও মোহাম্মদ সোহাগ। তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পিছন থেকে ওনাদের গাড়ি এসে নিয়ন্ত্রণ হারাইছে, সম্ভবত তাহলে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল, তো ওই কাভারকে ভ্যানকে মেরে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সব মিলে আমি 9 জন পেয়েছি, তার মধ্যে 5 জন ডেড এবং 4 জন আহত অবস্থায় এখানে ভর্তি আছে।
আর হয়তো এখানে আরো 2-1 থাকতে পারে যারা মাইনর ইনজুরি, বেশিরভাগই আপনার প্রজারহাট জেলে পারে। আর একজন যে ড্রাইভার যিনি মারা গেছেন উনি ভাটিয়ার। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মসজিদের এক ইমাম নিহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও এখনও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। সহকর্মীদের তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় পদ্মার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকার মানুষ। 4-5 বার বাড়ি ভাঙ্গে পদ্মাতে এখনো হাবুডুবু খাচ্ছি আমরা। আমাদের চেয়ারম্যান মেম্বার কেউ আমাদের দিকে ঘুরে তাকায় না। গ্রাম গোটাই ডুবে আছে আজ 20 দিন থেকে। চিকিৎসা নাই, ওষুধ নাই, পানি নাই, কিছু নাই। বিভিন্ন শাকসবজি ছিল, ভেন্ডি ছিল, এগুলো বন্যা পানিতে ডুবে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এখন বর্তমানে কৃষি অফিস থেকে আমাদের কোনো অনুদান দেয় না। ঋণগ্রস্ত হয়ে আমরা পাট বুনিয়েছিলাম, এখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। রোগ সব খুব বেশি হয়ে গেছে বন্যাতে। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর পয়েন্ট 6 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার পানি কমেছে। পানি কমে শহর পয়েন্টে বিপদসীমার 42 সেন্টিমিটার নিচে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমার 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্ন অঞ্চলের যে জায়গাগুলো আছে ওনাদের ফসলাদি অনেকগুলো ক্ষতি হয়েছে। গবাদি পশুর খাদ্যর খুব অভাব দেখা দিয়েছে। যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে অঞ্চলের মানুষজনগুলোকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো তারা একটু ভালো থাকতে পারবে। লালমনিরহাটে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। টানা 3 দিন পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন, বীজতলা ও মৌসুমী ফসল। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা পাকা সড়কেও। পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। এ পর্যন্ত 3 বার বন্যা হয়েছে এবং শেষ সময় যেটা বন্যা হলো এটা মারাত্মক আকার ধারণ করছিল। এতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। আর পানি নামে যাওয়ার পর এখন ভাঙন শুরু হয়েছে। আমাদের আবাদি যে ধান রোপণ করছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে পলি পড়ে। হঠাৎ পানি এসে হঠাৎ পানি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে আমাদের তিস্তা নদীতে ভাঙন দেখা যায়। আকস্মিক বন্যায় দুর্গত পরিবারগুলো সরকারি সহায়তা চেয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি চুক্তি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে মস্কো কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্পের বিশেষ দূত। রায়হান কবির শুভ্র রিপোর্ট। 3.5 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকদিন থেকেই রেফারির ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা প্রেক্ষাপটে হতাশ হলেও হাল ছেড়ে দেননি তিনি। শুক্রবার বহুল আলোচিত আলাস্কা বৈঠকেও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মন জয়ের শেষ চেষ্টা করেছেন ট্রাম্প। এমন আবহে চমকপ্রদ খবর সামনে এনেছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প এবার 3 পক্ষকে সঙ্গে নিয়ে বসতে চাইছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার ওয়াশিংটন ডিসিতে আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সেই বার্তাও দেবেন ট্রাম্প। ত্রিপাক্ষিক এই বৈঠক কবে হবে তাও প্রাথমিকভাবে জানিয়েছেন ট্রাম্প। যদি যুদ্ধ থামাতে একই টেবিলে পুতিন, ট্রাম্প আর জেলেনস্কিকে বসানো যায় তাহলে সেটিই হবে এই শতকে সবচেয়ে বড় বৈঠক, এমনটাই মত বিশ্লেষকদের। রোববার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টিতে রাজি হয়েছেন পুতিন। একে আমি মোড় বদলে দেওয়ার মতো ঘটনা হিসেবে বিবেচনা করছি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো ন্যাটোর বিধানের অনুচ্ছেদ 5 প্রয়োগ করতে একমত হয়েছে।
এদিকে কিয়েভ শান্তি চুক্তির মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাত মীমাংসায় রাশিয়া একাধিক দাবি তুলেছে, সেগুলো একে একে খতিয়ে দেখতে সময় লাগবে বলে জানান তিনি। তার মতে কেবল যুদ্ধবিরতি হলেই টেকসই শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি সম্ভব। তবে যুদ্ধবিরতি মেনে নিলে ইউক্রেন সেই সময়ে নতুন করে অস্ত্র মজুত করবে বলে দাবি করেছে ক্রেমলিন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে আরও অন্তত ৪৭ জন। এতে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। এছাড়া বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২,০০০-এ। এদিকে দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম স্থাপনের ইসরায়েলির পরিকল্পনাকে প্রকাশ্য প্রতারণার বলছে হামাস। রায়হান কবি শুভ্র রিপোর্ট। আন্তর্জাতিক মহলে নানা নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে গাজা উপত্যকা দখলের নামে নতুন অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। বোমার আঘাতে নয়তো অনাহারে মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। ক্ষুধা আর অনাহারে মায়ের কোলে ধুকে ধুকে মারা যাচ্ছে কঙ্কালসার নবজাতক আর শিশু। গেল ২৪ ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে বেড়েছে হতাহতের সংখ্যা। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নেয়ার সময় নিহতের সংখ্যা প্রায় ২,০০০। হামলা জোরদার করায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে আবারও পালাতে বাধ্য হচ্ছে ক্ষুধার্ত হাজারো ফিলিস্তিনি। জেতুন একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বহু পরিবার থাকে। তাদের মধ্যে অনেকে আশ্রয়ের খোঁজে এখানে এসেছিল। হঠাৎ করে গোলাবর্ষণ ও তীব্র বিমান হামলা শুরু হলে বাসিন্দারা বিস্মিত হয়। প্রাণে বাঁচতে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। এই আবহে অবরুদ্ধ গাজা থেকে বাসিন্দাদের স্থানান্তরের ইসরায়েলি পরিকল্পনা সেখানকার লাখ লাখ বাসিন্দার জন্য গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ তৈরি করবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে প্রকাশ্য প্রতারণার শামিল হিসেবে দেখছে গোষ্ঠীটি। এদিকে গণহত্যা সহ নানা অপরাধের দায়ে রাজনৈতিক ও দলীয়ভাবে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে ডানপন্থীদের নিয়ে স্যাটেলাইট পার্টি গঠনের পরিকল্পনা করছেন তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে স্পেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লড়ছে দমকল বাহিনী। মাঠে নেমেছে অতিরিক্ত সেনা। আগুন নেভেনি পর্তুগাল, গ্রিস ও তুরস্কেও। সহায়তায় এগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জয়া সরকারের প্রতিবেদন চাচ্ছেন লুৎফর কবির। মাইলের পর মাইল চলছে দাবানল। এর লেলিহান শিখায় বিপর্যস্ত জনপদ। সমগ্র স্পেন যেন জ্বলন্ত চুলার উপর। ইউরোপের দক্ষিণাঞ্চলে চলমান দাবানলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার স্পেন। 7 দিনেরও বেশি সময় বিভিন্ন স্থানে ছড়িয়েছে আগুন। তা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা দমকল কর্মীদের। তবে বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি এখন পর্যন্ত বাগে আনা যায়নি। ফলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। পরিস্থিতি অনুকূলে না আসার পেছনে আবহাওয়াকেই দুষছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যার কারণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। দুর্ঘটনা এড়াতে রোববার মাদ্রিদ গ্যালিসিয়া রুটের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থেমে নেই সরিয়ে নেয়ার কাজ। সংশ্লিষ্ট মহল জানিয়েছে দাবানলে 400 বর্গ মাইলেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত, বাড়ছে প্রাণহানিও। স্পেনের পাশাপাশি দাবানলের সঙ্গে লড়ছে পর্তুগাল, গ্রিস ও তুরস্ক। রেকর্ড ভাঙা তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিস্থিতি শোচনীয়। এ অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জানাবো খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব সেপ্টেম্বরে হবে। ভিয়েতনামে সেই প্রতিযোগিতার আগে বাহরাইনে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা, যার প্রথমটি হবে সোমবার বাংলাদেশ সময় রাত 9টায়। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে কঠোর অনুশীলনের দল। তামিমুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বাহরাইনে 12 দিনের প্রস্তুতি ক্যাম্প। মূল পর্বের আগে বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতিতে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ। 18 ও 22 অগস্ট বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটি মাঠে গড়াবে সোমবার। আগামী মাসে ভিয়েতনামে মাঠে গড়াবে এশিয়ান কাপের বাছাই পর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুল বারী টিটুর দল। তবে আপাতত বাহরাইনের প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ হচ্ছে গোটা দলের। কালকে আমাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ বাহরাইনের সাথে, তো আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো। আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল, তো আমরা 3-4 দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি। তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে। অ্যাডাপশন সেশনের পর ট্যাকটিক্যাল সেশনে ব্যস্ত সময় পার করেছে গোটা দল গেল 2 দিন। বাহরাইন প্রতিপক্ষ হিসেবে শক্ত, তবে তাদের বিপক্ষে ভালো করলে আসরের সেরা প্রস্তুতিটা নেওয়া সম্ভব বলে বিশ্বাস কোচ সাইফুল বারী টিটুর। কালকের যে ম্যাচ আমাদের এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি। প্রবাবলি বাহরাইন ভিয়েতনামের মতোই স্ট্রঙ্গার একটা টিম, ইফ নট মোর। তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন, এগুলি এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। তবে দলটা রয়েছে ইনজুরির সমস্যা, যদিও কোচ বিশ্বাস রাখতে চান দলের বাকি সদস্যদের ওপর। মোরসালিন সম্ভবত এই ম্যাচে খেলবে না, ওর একটু ইনজুরি ছিল আবাহনীর ম্যাচ থেকে। তো তারপরেও যারা আছে অন্যান্যরা সবাই আছে। তো এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে। এশিয়ান কাপ আছে বাংলাদেশ গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। গত 14 আগস্ট বাহরাইনে গিয়ে আগামী 26 আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। সেখান থেকে দেশে ফিরিয়ে শুরু হবে মূল আসরের প্রস্তুতি। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ব্রাজিলিয়ান সিরিয়াতে ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখলেন নেইমার। ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে হেরেছে তার দল সান্তোস। এমন বাজে হারের পর বরখাস্ত করা হয় কোচ ক্লেভার জাভিয়ারকে। ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি নেইমারও। ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারে মাঠেই কাঁদতে দেখা যায় তাকে। তাসফি শরণের রিপোর্ট। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে এমন বাজে দিন আগে দেখেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলিয়ান সিরিয়াতে সোমবার সকালে ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেন তিনি। ভাস্কো দা গামার কাছে 6-0 গোলের বিশাল ব্যবধানে হেরেছে নেইমারের সান্তোস। ম্যাচের শুরুটা অবশ্য দুঃস্বপ্নে মোড়ানো ছিল না সান্তোসের জন্য। 1 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামার ফরোয়ার্ডদের আর আটকে রাখতে পারেননি নেইমাররা। এলোমেলো রক্ষণের কারণে একে একে 5 বার নিজেদের জালে বল কুড়িয়েছেন সান্তোস গোলকিপার। ভাস্কোর হয়ে জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো। ক্যারিয়ারে এর আগে 2 বার 4-0 গোলে হারের অভিজ্ঞতা ছিল নেইমারের। এবার 6-0 গোলের লজ্জার হারে তা ছাড়িয়ে গেল। এমন হারের দিনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার দা জুনিয়র। মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েন তিনি। নেইমারের মতো তারকা মাঠে থাকার পরেও দলের এমন হার মানতে পারেননি সান্তোসের সমর্থকরা। ম্যাচ শেষে নেইমারের উপর ক্ষোভ চেড়েছেন তারা। ভক্তদের সমর্থন করে নিজের হতাশা লুকাননি নেইমার দা জুনিয়র। আমি লজ্জিত। আমার জীবনে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আজ হলো। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া। কিন্তু তারা গালি দিক বা সমালোচনা করুক, সেটা তাদের অধিকার। এমন হারের ঝড় বয়ে গেছে সান্তোসের প্রধান কোচ ক্লেভার জাভিয়ারের উপর দিয়েও। খেলা শেষে এক বিবৃতিতে তাকে বরখাস্তের কথাও জানিয়েছে সাও পাওলোর এই ক্লাব টিম। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুরে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।